আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকের ক্লাসে আমরা সেন্টেন্সের পরিচিতি শিখব। আপনাদের মনে হতে পারে যে ভাই এগুলো তো খুবই সহজ বিষয়, এগুলো শেখার কি আছে? কিন্তু কষ্টের বিষয় হলো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ইংলিশ গ্রামার শিখতে চাই, কিন্তু শুরু করব কোন জায়গা থেকে? সকলের উদ্দেশ্যে বলছি, ইংলিশ গ্রামার শুরু করতে হবে এখান থেকেই। চলুন আমরা সেন্টেন্সের প্রাথমিক কিছু বিষয় দেখি আগে। গোস হোম। হি গোস হোম। এইখানে কি কোনো অর্থ প্রকাশ পেয়েছে? এখানে কোনো অর্থ প্রকাশ পায়নি, কিন্তু এখানে অর্থ প্রকাশ পেয়েছে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই থাকতে হবে অর্থের পূর্ণতা। একটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই থাকতে হবে অর্থের পূর্ণতা। এরপর দেখুন, গোস হোম হি, এখানে কোনো অর্থ প্রকাশ পেয়েছে? এখানে কোনো অর্থ প্রকাশ পায়নি। অর্থাৎ অর্থ প্রকাশ পেয়ে তাকে সেন্টেন্সে পরিণত হইতে হইলে তার মধ্যে অবশ্যই থাকতে হবে যথাযথ শৃঙ্খলা। অর্থাৎ এই শব্দগুলো একটি যথাযথ শৃঙ্খলা বা কারেক্ট অর্ডার মেনে চললেই তার মধ্যে অর্থের পূর্ণাঙ্গতা আসবে, এছাড়া অর্থের পূর্ণাঙ্গতা আসবে না। এখন চলুন আমরা জানি যে সেন্টেন্সের সংজ্ঞাটা আসলে কি। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স, a sentence is a combination. A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense or meaning. A sentence is a combination of words arranged in such an order that it expresses a complete sense or meaning. অর্থাৎ সেন্টেন্স হলো এমন ভাবে সাজানো শব্দগুচ্ছ যা একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। এখন প্রথমে যে আমরা দুইটা উদাহরণ দেখলাম, যে গোস হোম, হি গোস হোম, গোস হোম হি, এবং এই যে সংজ্ঞাটা যে দেখলাম, এই সংজ্ঞা থেকে আমরা সেন্টেন্সের তিনটা বৈশিষ্ট্য পাই। কয়টা বৈশিষ্ট্য পাই? তিনটা বৈশিষ্ট্য পাই। সেন্টেন্সের বৈশিষ্ট্য তিনটি। সেন্টেন্স এর বৈশিষ্ট্য তিনটি। প্রথমে দেখি আমরা কমপ্লিটনেস অফ সেন্স বা অর্থের পূর্ণতা। কমপ্লিটনেস অফ সেন্স বা অর্থের পূর্ণতা। এরপরে দেখি কারেক্ট অর্ডার বা যথাযথ শৃঙ্খলা। এরপরে দেখি
কম্বিনেশন অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি। সেন্টেন্সের তিনটি বৈশিষ্ট্য কি কি? কমপ্লিটনেস অফ সেন্স বা অর্থের পূর্ণতা, কারেক্ট অর্ডার বা যথাযথ শৃঙ্খলা, কম্বিনেশন অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি। এই হচ্ছে মোটামুটি সেন্টেন্স। এখন আমরা দেখি যে সেন্টেন্সের মধ্যে আসলে কি কি থাকে। একটা সেন্টেন্সের মধ্যে আসলে কি কি উপাদান থাকে, কি কি এলিমেন্টস থাকে, আসলে ওইগুলো একটু দেখি। He eats rice. রহিম plays in the field. এই দুইটা বাক্যেই একটা করে কাজ করা বোঝানো হয়েছে। ইটস একটা কাজ করা, প্লেস একটা কাজ করা। এই দুইটা হচ্ছে ভার্ব, ভার্ব বা ক্রিয়া। এই ভার্ব বা ক্রিয়া হলো সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এবং এই ভার্বের সাহায্যে সেন্টেন্সের অন্যান্য উপাদানগুলোকেও নির্ণয় করা যায়। এই ভার্বের সাহায্যে সেন্টেন্সের অন্যান্য এলিমেন্টগুলো বা উপাদানগুলোকেও নির্ণয় করা যায়। অন্যান্য উপাদানগুলোকে নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? এই ভার্বের মাধ্যমে। ভার্বের মাধ্যমে কিভাবে সেন্টেন্সের অন্যান্য এলিমেন্টগুলোকে নির্ণয় করা যায়, আসেন আমরা এখন সেগুলো দেখি। আমরা কয়েকটি প্রশ্ন করে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অন্যান্য উপাদানগুলোকে নির্ণয় করতে পারি। কি কি প্রশ্ন করে নির্ণয় করতে পারি, আসেন সেগুলো আগে দেখি। প্রথমে হচ্ছে যে প্রশ্ন করতে হবে, কে করে। একটা সেন্টেন্সকে যদি আমরা প্রশ্ন করি যে কে করে, মানে যেই কাজটা করা হইতেছে, মানে যেই ভার্বটা আছে ওই কাজটা কে করে, তাহলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। যে করে সেই হচ্ছে সাবজেক্ট, কে করে, যে করে সে হচ্ছে সাবজেক্ট। রহিম প্লেস লুডো। কে করে, যে করে সে হচ্ছে সাবজেক্ট। এখানে রহিম কাজ করে না, তাহলে রহিম হচ্ছে সাবজেক্ট। এরপরে প্রশ্নটা হচ্ছে কি নিয়ে বা কি দিয়ে, কি দিয়ে কাজটি, প্রথমে লিখছি যে কে করে, ওই কাজটা কে করতেছে। এরপর হচ্ছে কি দিয়ে কাজটি করে, মানে যে কাজটা করতেছে ওই কাজটা সে কি দিয়ে করতেছে। তাহলে আমরা যেটা পাবো, যেটা দিয়ে কাজটা করতেছে সেটা হচ্ছে অবজেক্ট। প্রথমে দেখেছি রহিম কাজটা করে, রহিম হচ্ছে সাবজেক্ট। আর এইখানে রহিম লুডো খেলে, মানে লুডোটা খেলতেছে, লুডোটা দিয়ে খেলতেছে, তাহলে লুডোটা হচ্ছে অবজেক্ট। এরপরে হচ্ছে কি করে, মানে কি করতেছে, যা করতেছে আমরা তো এটাকে বলছিলাম যে কাজটা করে ওটা হচ্ছে ভার্ব। যেমন এখানে প্লেস লুডো, প্লেস এই কাজটা হচ্ছে ভার্ব। এখন আরো দুইটা দেখি আমরা। কাজটি কেমন ভাবে করে, কাজটি কেমন ভাবে করে, যেমন ভাবে করে সেটা হচ্ছে
অ্যাডভার্ব, the bird flies swiftly। কাজটি কেমন ভাবে করে? ধরুন আপনি একটা কাজ করতেছেন, ওই কাজটা আপনি কেমন ভাবে করতেছেন? কাজটা কি আপনি ভালোভাবে করতেছেন নাকি খারাপ ভাবে করতেছেন, দ্রুত করতেছেন, ধীরে করতেছেন, কেমন ভাবে করতেছেন? যেমন ভাবে করতেছেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখেন দ্য বার্ড ফ্লাইস, বা পাখিটা, দ্য বার্ড ফ্লাইস, পাখিটা ওড়ে। পাখিটা কেমন ভাবে ওড়ে? দ্রুত গতিতে ওড়ে, সুইফটলি। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর হচ্ছে লোকটি বা জিনিসটি কেমন। লোকটি বা জিনিসটি যেমন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো সম্পর্কে বিস্তারিত শেখানো হবে পরবর্তী ক্লাসগুলোতে। এখন শুধুমাত্র একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখছি। তো আমরা ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অন্যান্য কিছু এলিমেন্ট আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা বের করতে পারি। কি প্রশ্ন করে বের করতে পারি? কে করে, সেন্টেন্সে যে কাজটা আছে ওই কাজটা কে করে, তাহলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। যে ওই কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। যেমন রহিম প্লেস ফুটবল, এখানে রহিম কাজটা করে, রহিম হচ্ছে সাবজেক্ট। কি নিয়ে কাজটি করে? রহিম তো কাজটা করে, রহিম তো খেলে, বাট কি নিয়ে খেলে, যেটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। রহিম প্লেস লুডো, রহিম লুডো নিয়ে খেলে, তো লুডো হচ্ছে অবজেক্ট। কি করে, এটা হচ্ছে ভার্ব, এটা তো আমরা জানি। কাজ করা হচ্ছে ভার্ব, রহিম প্লেস লুডো। কাজটি কেমন ভাবে করে, এখন আপনি তো এটা কাজ করতেছেন, আপনি কাজটা কেমন ভাবে করতেছেন, যেমন ভাবে করতেছেন সেটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য বার্ড ফ্লাইস সুইফটলি, সুইফটলি হচ্ছে অ্যাডভার্ব। লোকটি বা জিনিসটি কেমন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ এ গুড বয়, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বলেন তো এটা কি হবে? এটা কি, এটা কি অবজেক্ট? এটা কি অবজেক্ট? না, এটা অবজেক্ট না। এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি সাবজেক্টেরই ভিন্ন পরিচয়। কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝি সাবজেক্টেরই ভিন্ন একটা পরিচয়। আসুন এবার তাহলে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি সেটা আমরা দেখি। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য একেবারেই সোজা। যেমন দেখেন, অবজেক্ট, প্রথম পার্থক্য হলো সাবজেক্ট ও অবজেক্ট কখনো একই সত্তা না। যদি আমরা দেখি হি ইটস রাইস, এখানে হি হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। হি আর রাইস কি এক? হি আর রাইস এক না। অর্থাৎ সাবজেক্ট ও অবজেক্ট কখনো একই সত্তা হবে না। কিন্তু কমপ্লিমেন্টের ক্ষেত্রে
সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই সত্তা হবে। যেমন দেখেন, হি ইজ এ ডক্টর, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ডক্টর হচ্ছে কমপ্লিমেন্ট। এই ডক্টর তো হি এরই একটা ভিন্ন পরিচয়, এই দুটো তো একই সত্তা। হি সমান সমান ডক্টর। অর্থাৎ কোন সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্টের ভিন্ন একটা পরিচয় বসলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সেই ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের কাজ হলো সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করা। লিঙ্কিং ভার্বের কাজ কি? সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করাই হচ্ছে লিঙ্কিং ভার্বের কাজ। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আসেন এবার দেখি সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট একেবারে সহজভাবে বললে আমরা যে বিষয়, বস্তু বা ব্যক্তি সম্পর্কে কথা বলি বা লিখি সেটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যার সম্পর্কে আমরা কথা বলি বা যার সম্পর্কে আমরা লিখি বা যার সম্পর্কে ওই সেন্টেন্সটা যাকে নিয়ে, সেটাই হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট হলো সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলি তার পুরোটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে আমরা যা কিছু বলি তার পুরোটাই হচ্ছে প্রেডিকেট। যেমন দেখেন, এ বয় lived in a village। এখানে এ বয় এটা হচ্ছে সাবজেক্ট, lived in a village এটা হচ্ছে প্রেডিকেট। his parents sent him to স্কুল। এখানে হিজ প্যারেন্টস এটা হচ্ছে সাবজেক্ট আর সেন্ট হিম টু স্কুল এটা হচ্ছে প্রেডিকেট। এখানে বয়, প্যারেন্টস এই দুইটা হচ্ছে মূল সাবজেক্ট, আর এই এ এবং হিজ এগুলোকে বলা হয় অ্যাডজাংস টু সাবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট বোঝা খুবই সহজ। যার সম্পর্কে আমরা কিছু বলি সেগুলো হচ্ছে সাবজেক্ট, আর ওই তার সম্পর্কে মানে সাবজেক্ট সম্পর্কে আমরা যা কিছু বলি তার পুরোটাই হচ্ছে প্রেডিকেট। সাধারণত কোনো সেন্টেন্সে সাবজেক্ট আগে বসে এবং প্রেডিকেট পরে বসে। সাধারণত সাবজেক্ট আগে বসে এবং প্রেডিকেট পরে বসে। সাধারণত সাবজেক্ট আগে বসে এবং প্রেডিকেট পরে বসে। কিন্তু এই যে সাধারণত সাবজেক্ট আগে বসে প্রেডিকেট পরে বসে এর অনেক ব্যতিক্রম আছে। আসেন আমরা ব্যতিক্রম গুলো দেখি। কখনো কখনো প্রেডিকেটের কিছু অংশ আগে বসে, কখনো কখনো সাবজেক্ট উজ্জ্ব থাকে। তো এই ব্যতিক্রম গুলো আমরা দেখি। আসেন imperative sentence
বা আদেশ বা অনুরোধ মূলক বাক্যে সাবজেক্ট উহ্য থাকে। কাম ইন, কাম ইন অর্থাৎ ভিতরে আসো। এইখানে সাবজেক্ট ইউ উহ্য আছে, অর্থাৎ আমরা যখন বলি কাম ইন, এর পুরোটা বলতে আমরা বুঝাই যে ইউ কাম ইন অর্থাৎ তুমি ভিতরে আসো, কিন্তু আমরা তো ইউ কাম ইন বলি না, সাবজেক্টটা উহ্য থাকে। আরেকটা দেখেন সিট ডাউন, এইখানেও সাবজেক্ট ইউ উহ্য থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ বা অনুরোধমূলক বাক্যে সাবজেক্ট উহ্য থাকে। কাম ইন ইউ উহ্য আছে, সিট ডাউন ইউ উহ্য আছে। এরপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বিবৃতি মূলক বাক্যেও, এই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যেও সাবজেক্ট উহ্য থাকতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্যেও সাবজেক্ট উহ্য থাকতে পারে। যেমন থ্যাংক ইউ, এখানে সাবজেক্ট আই উহ্য আছে। আমরা কি কখনো বলি আই থ্যাংক ইউ? বাট পুরো বাক্যটা কিন্তু আই থ্যাংক ইউ, আমরা তো শুধু থ্যাংক ইউ বলি, তো সাবজেক্ট আই উহ্য থাকে এখানে। আরেকটা ক্ষেত্রে দেখেন হোপ ইউ আর ওয়েল, আই হোপ ইউ আর বলি কখনো কখনো, আবার কখনো হোপ ইউ আর ওয়েল বলি, তো এইখানেও আই উহ্য থাকতে পারে। আবার দেখুন ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্যে কখনো কখনো প্রেডিকেট, প্রেডিকেট বলতে প্রেডিকেটের মধ্যে যে ভার্বগুলো থাকে, ওই ভার্ব বা ভার্বের অংশ ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্যে প্রেডিকেট, প্রেডিকেটের মধ্যে যে ভার্ব বা ভার্বের অংশ, সেগুলো কখনো 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 ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্যে প্রেডিকেটের ভার্ব বা ভার্বের অংশ সাবজেক্টের আগে বসে, সাবজেক্টের আগে বসে, সাবজেক্টের আগে বসে। যেমন আর
ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, এখানে আর হচ্ছে ভার্ব, এইটা সাবজেক্টের আগে বসছে, তো প্রেডিকেটের একটা অংশ সাবজেক্টের আগে আসছে। এরপরে হচ্ছে উইল ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাবা, এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব আর গো হচ্ছে মেইন ভার্ব। তো এইখানে ভার্বের একটা অংশ সাবজেক্টের আগে চলে আসছে, ভার্বের এইখানে ভার্ব সাবজেক্টের আগে চলে আসছে, এখানে ভার্বের একটা অংশ সাবজেক্টের আগে চলে আসছে। এই হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট বসার ব্যতিক্রম। আরেকটা নিয়ম আছে, সেটাও দেখাই। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্যে সাবজেক্ট এর আগে মে ভার্ব বসে, যেমন মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি। এই হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট বসার ব্যতিক্রম। আমরা কি দেখেছিলাম, সাধারণত সাবজেক্ট আগে বসে, প্রেডিকেট পরে বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে দেখেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সেও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং অপটেটিভ সেন্টেন্সে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্টের আগে প্রেডিকেটের অংশ আসে, অথবা কখনো কখনো সাবজেক্ট উজ্জ্বল থাকে। আসুন এখন আমরা দেখি সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। Sentences are of 5 kinds. প্রথমটা হচ্ছে assertive sentence, অর্থাৎ এখানে বিবৃতি বোঝায়। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ বা অনুরোধ বোঝায়। হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন করা বোঝায়। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা বোঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগ প্রকাশ করে।
আবেগ প্রকাশ করে। একটা সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা শুধু বলতাম যে বিস্ময় সূচক বাক্য, বাট এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বিস্ময় ছাড়াও অনেক আবেগই প্রকাশ করা হয়। তো এই কারণে এখন আমরা এটাকে বলি আবেগ সূচক বাক্য, বা এটা দ্বারা আবেগ প্রকাশ করে, এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আবেগ প্রকাশ করে। এখন এই যে আমরা 5 প্রকার সেন্টেন্স দেখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই 5 প্রকারের সেন্টেন্সকে আবার প্রত্যেককে দুই ভাগে ভাগ করা যায়। এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেককে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেককেই দুই ভাগে ভাগ করা যায়। হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। অর্থাৎ 5 প্রকার সেন্টেন্স দেখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সের প্রত্যেককেই আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। এবার আমরা 5 প্রকার সেন্টেন্সের কিছু উদাহরণ দেখি, কিছু এক্সাম্পল দেখি। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। উদাহরণের ক্ষেত্রে আমরা দেখব অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। অ্যাফার্মেটিভ ও নেগেটিভ কিছু উদাহরণ দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কি উদাহরণ দিতে পারি? রাফি ইজ এ গুড বয়। এটা নেগেটিভ দিলে রাফি ইজ নট এ ব্যাড বয়। ইম্পারেটিভ ওপেন দ্য উইন্ডো। আর এটার নেগেটিভ হচ্ছে ডু নট শাট দ্য উইন্ডো। ইন্টারোগেটিভ ডাজ হি প্লে ফুটবল। এটা নেগেটিভ লিখতে পারি ডাজ হি নট প্লে ফুটবল। অপটেটিভ
মে হি বি হ্যাপি। নেগেটিভ লিখতে পারি মে হি নট বি আনহ্যাপি। এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে পারি হুররে we have we on the game। এটা নেগেটিভ লিখতে পারি হুররে we have not lost the game। আসুন তাহলে দেখি 5 প্রকার সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 প্রকার সেন্টেন্সকেই তো আবার দুই ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো एग्जांपल যদি দেখি, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হচ্ছে রাফি ইজ এ গুড বয়, এটা নেগেটিভ হচ্ছে রাফি ইজ নট এ ব্যাড বয়। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হচ্ছে ওপেন দ্য উইন্ডো, এটার নেগেটিভ হচ্ছে ডু নট শাট দ্য উইন্ডো। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হচ্ছে ডাজ হি প্লে ফুটবল, এটা নেগেটিভ হচ্ছে ডাজ হি নট প্লে ফুটবল, ডাজ হি নট প্লে ফুটবল। অপটেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হচ্ছে মে হি বি হ্যাপি, এবং এটা নেগেটিভ হচ্ছে মে হি নট বি আনহ্যাপি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ হচ্ছে হুররে উই হ্যাভ ওন দ্য গেম, এবং এর নেগেটিভ হচ্ছে হুররে উই হ্যাভ নট লস্ট দ্য গেম।